সুশাসন প্রতিষ্ঠায় ই গভর্নেন্সের ভূমিকাটা কি, অর্থাৎ যে দেখেন ই গভর্নেন্স শব্দটি হচ্ছে একটি সংক্ষিপ্ত রূপ, অনেক সময় একে ডিজিটাল গভর্নেন্স, অনলাইন গভর্নেন্স, প্রযুক্তি চালিত গভর্নেন্স বা কি ভিন্ন ভিন্ন নামে ডাকা হচ্ছে, শাসন নামেও ডাকা হচ্ছে। অনলাইনের মাধ্যমে পাবলিক ডেলিভারি ও সেবা জনগণের কাছে সহজলভ্য করাটাই কিন্তু ই গভর্নেন্স। এখন যেমন দেখেন আমাদের কিন্তু স্মার্ট গভর্নেন্স চলে আসতেছে, কারণ হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু চাচ্ছে, তারা কি চাচ্ছে, আমরা চাচ্ছি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, হ্যাঁ, স্মার্ট সোসাইটি প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ সামগ্রিক গভর্নেন্সটাও কিন্তু কি, সরকারের শাসন ব্যবস্থাও কিন্তু সামগ্রিকভাবে স্মার্ট বা প্রযুক্তি নির্ভর হবে, ঠিক আছে, প্রযুক্তি নির্ভর হবে। তাহলে এই প্রক্রিয়া আধুনিক প্রযুক্তি নির্ভর, সরকারের কর্মসম্পাদনে ব্যাপক পরিবর্তন এবং সংস্কার আনতে সক্ষম। এবং এখানে এর মাধ্যমে কি হবে, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত হবে, জনজীবন এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নাগরিকদের অংশগ্রহণের সুযোগ আসবে, অর্থনৈতিক ক্ষেত্রসমূহে অগ্রাধিকারী ভিত্তিতে উন্নতিকরণ করা হবে, বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান বৃদ্ধি পাবে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের ই গভর্নেন্সের ভূমিকা। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক কি বলেছে দেখেন, ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে যে ই গভর্নেন্স বলতে সরকারি তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণ, ব্যবসায়ী ও সরকারের অন্যান্য শাখার মধ্যে যোগাযোগের সক্ষমতাকে বোঝায়। মানে অনলাইনের ব্যবহার করতে হয় আমাদের। জাতিসংঘ বলছে 2006 সালে এক সংজ্ঞায় বলেছে সরকারি তথ্য ও সেবা ইন্টারনেট বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW এর মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর ব্যবস্থাই হচ্ছে ই গভর্নেন্স। এটা হচ্ছে জাতিসংঘের সংজ্ঞা। ইউনেস্কো কি বলেছে, ইউনেস্কো একটা ডিফিনিশন দিয়েছে, সরকার বলতে বোঝায় রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্ব, যার অন্তর্ভুক্ত হচ্ছে নাগরিকের আইনগত অধিকার এবং দায়িত্বের প্রশ্ন। এবং জনগণ প্রশাসনের এই দায়িত্ব, এইসব কার্যাবলী প্রদানের জন্য, সম্পাদনের জন্য যদি ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে ই গভর্নেন্স। এটা হচ্ছে ইউনেস্কোর ডেফিনেশন। তো এটা কার্যক্রম কি দেখেন, বিভিন্ন তথ্য ইন্টারনেটের মাধ্যমে পাঠানো, সরকার ও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মধ্যে দ্বিমুখী যোগাযোগ, বিভিন্ন ধরনের লেনদেন পরিচালনা করা, সরকার পরিচালনার প্রত্যক্ষ অংশগ্রহণ। সরকার কিন্তু এখন ডিজিটাল তথ্য বাতায়ন করেছে। দেখেন ভূমি রেজিস্ট্রেশনটা এটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করা হচ্ছে, জমি দলিলাদি সব কিছু অনলাইনে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে পাসপোর্টে আবেদন করা হয়, লাইসেন্সের জন্য আবেদন করা হয়, এখানে কিন্তু অফলাইন অ্যাক্টিভিটি যত কমানো যায়, সুশাসনের প্রতিষ্ঠার আরেকটা অন্যতম উপায় হচ্ছে আপনি যত বেশি অফলাইন অ্যাক্টিভিটি কমিয়ে মানে আপনি অ্যাক্টিভিটিগুলোকে যত বেশি অনলাইন সেন্ট্রিক করতে পারবেন, দুর্নীতির পরিমাণ কিন্তু তত বেশি কী করবে, হ্রাস পাবে। ফুললি অটোমেটিক করে ফেলার মানেই হচ্ছে কিন্তু ওখানে কিন্তু দুর্নীতি প্রায় সম্পূর্ণরূপে নির্মূল করে ফেলা। তাহলে ই গভর্নেন্সের উদ্দেশ্য কি, প্রাইম উদ্দেশ্য কিছুই না, সুশাসন প্রতিষ্ঠা করা। এছাড়া আরও বিভিন্ন স্টেপ বাই স্টেপ আমরা সুশাসনের যে উদ্দেশ্যগুলো আমরা দেখেছি ই গভর্নেন্সের ক্ষেত্রে, কি উদ্দেশ্যগুলো সেই সেম, একই উদ্দেশ্যগুলো এখানে কিন্তু আছে। জনকল্যাণ নিশ্চিতের জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা, সব কিছু কিন্তু ই গভর্নেন্সের অন্তর্গত। সুশাসন ও ই গভর্নেন্সকে যদি আমরা একত্রিত করি, কম্বাইন করি, মিলিত প্যাকেজ আকারে চিন্তা করি, সেক্ষেত্রে সুবিধা কি হচ্ছে, এগুলো একটু পড়বো আমরা। সেবা প্রদানকারী কর্মকর্তার সাথে যোগাযোগ স্থাপন হচ্ছে, আমার স্বচ্ছতা আসতেছে, এটাও সুশাসনের ভূমিকা। দক্ষ এবং সাশ্রয়ী, কারণ যখন একটা জায়গায় আপনি সম্পূর্ণ অনলাইন কেন্দ্রিক হয়ে যাচ্ছে, আপনাকে কিন্তু অফলাইনে সব জায়গায় মুভ করতে হচ্ছে না, আপনি কিন্তু আপনার জন্য এটা টাইম অ্যান্ড মানি সেভিং, এনার্জি সেভিং সব কিছুই হচ্ছে। রাজনৈতিক সচেতনতা তৈরি হয়, তথ্যের সহজলভ্যতা থাকে, জনগণের ব্যাপক অংশগ্রহণ, প্রকৃত গণতন্ত্রের দিকে অগ্রসর হওয়া হয়, আমলাতান্ত্রিকতা হ্রাস পায়, অর্থাৎ টেবিল থেকে টেবিলে ফাইল কিন্তু ঘুরতে হবে না। পরিবেশগত সুবিধা, দ্রুততা এবং সুবিধা বৃদ্ধি, জনগণের অংশগ্রহণ, অবাধ ও সার্বজনীন তথ্য প্রবাহ, সময় বাঁচাবে, সরকারের জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধ করবে, ঠিক আছে। এগুলো সবই কিন্তু আমাদের সুশাসন এবং ই গভর্নেন্সের ভূমিকা আকারে কিন্তু এগুলো চলে আসছে। ই গভর্নেন্স বলতে বোঝায় কি দেখেন, প্রশ্ন আকারে উপস্থাপন করেছি। ই গভর্নেন্স মানে ইলেকট্রনিক গভর্নেন্স। ই গভর্নেন্স পড়াগুলাকেই প্রশ্ন অবজেক্টিভ আকারে মানে উপস্থাপন করছি। ই গভর্নেন্স ও সুশাসনের সম্পর্ক কেমন, খুব নিবিড়। ই গভর্নেন্সের মূল লক্ষ্য কি, সুশাসন প্রতিষ্ঠা। ই গভর্নেন্স কাকে বলা হয়, তথ্য যোগাযোগ প্রযুক্তির অবাধ প্রবাহকেই বলা হয় ই গভর্নেন্স। ই গভর্নেন্সের অন্যতম বাহন কোনটি, অন্যতম বাহন হচ্ছে কি আমাদের অবশ্যই ইন্টারনেট। ই গভর্নেন্সের সেবা প্রত্যন্ত গ্রামে পৌঁছাতে আমাদের দরকার হচ্ছে ইন্টারনেট। সরকার স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য কিন্তু অ্যাক্সেস টু কি ইন্টারনেট, মানে ইন্টারনেট ফর অল, সকলের জন্য ইন্টারনেট অ্যাক্সেস কিন্তু নিশ্চিত করছে সরকার। সরকার, জনগণ এবং সুশীল সমাজের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার জন্য কোনটি খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই ই গভর্নেন্স গুরুত্বপূর্ণ। কোন সংস্থার অর্থায়নে A2I প্রোগ্রামটা চালু হয়েছে, A2I প্রোগ্রাম প্রথম চালু হয় ইউনেস্কোর অর্থায়নে, হ্যাঁ, A2I, অ্যাক্সেস টু ইনফরমেশন। ভারতের কোন রাষ্ট্রপতির বক্তব্যে ই গভর্নেন্সের ধারণা খুব প্রকট হয়ে উঠেছিল, এটা প্রথম এই ধারণার প্রবক্তা ছিলেন রাষ্ট্রপতি, ভারতের সাবেক রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম, বিখ্যাত পরমাণু বিজ্ঞানী APJ আব্দুল কালাম।
কোন আইনের মাধ্যমে মেধা পাচার নিয়ন্ত্রণ করা যায়? অবশ্যই সাইবার ক্রাইম প্রতিরোধ আইন যদি আমরা বাস্তবায়ন করতে পারি তখন আমরা মেধা পাচার নিশ্চিত করতে পারবো। তাহলে মূল্যবোধের শিক্ষা এবং সুশাসনের উপযোগিতা এর ভিত্তিতে যদি আমরা প্রশ্নগুলো দেখি তাহলে এটা কিন্তু একই রকমভাবে যেমন আমাদের নৈতিকতা সুশাসনের অন্তর্গত হবে, ঠিক একইভাবে বাংলাদেশ অ্যাফেয়ার্সের মধ্যে কিছু কিছু টপিক চলে আসে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, ফোর্থ পিলার, ফোর্থ স্টেট বলা হয় হচ্ছে গণমাধ্যমকে, সংবাদ মাধ্যমকে। ঠিক আছে, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য কি? সামাজিক অবক্ষয় রোধ করা। এটা হচ্ছে মূল্যবোধ শিক্ষার অন্যতম মাধ্যম। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা, অন্য ধর্মের প্রচারে বাধা না দেওয়া মূল্যবোধের সংজ্ঞায় পড়েছে, এটা ধর্মীয় মূল্যবোধ। অপরের নামে কুচ্ছ রটানো, ব্ল্যাকমেইল করা, এগুলো কি? নীতি এবং ঔচিত্য বিরোধী, নীতি বিরোধী, বা এটা অনুচিত, এজন্য বলা হচ্ছে ঔচিত্য বিরোধী। কোন বোধটি থাকলে মানুষ ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিতের পার্থক্য বুঝতে পারে? অবশ্যই নীতি এবং ঔচিত্য বোধ। সমাজে কোনো ব্যক্তির ক্ষতি না করা, কারো মনে কষ্ট না দেওয়া, বোঝাই যাচ্ছে নীতি ও ঔচিত্যবোধ। নৈতিকতার সাথে নীতি এবং আদর্শের সম্পর্ক হচ্ছে অত্যন্ত নিবিড়। তবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা কেন জরুরি একটু বোঝার চেষ্টা করি। সমাজে সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখা, সামাজিক সম্প্রীতি বজায় রাখার যে ব্যাপারটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে? সংবিধানের 41 নম্বর অনুচ্ছেদ, আর্টিকেল 41-এ বলা হয়েছে। কিসের অভাবে বিচার পরিণত হয় প্রহসন? ন্যায় বিচার যদি না থাকে তাহলে বিচারের নামে কি হয়? বলা হয় প্রহসন হচ্ছে, তাই না? সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় জবাবদিহিতা ও স্বচ্ছতা। জবাবদিহিতা ও স্বচ্ছতা ধরন হচ্ছে তিন প্রকার। জবাবদিহিতা স্বচ্ছতা 3 প্রকারের। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম অন্তরায়, মানে কোনটা বাধা দেয় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়? অপ্রশাসন। ঠিক আছে, অপশাসন। শাসন সুশাসনের বিপরীতে হচ্ছে অপশাসন, এটা হচ্ছে অন্তরায়। আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান, এটা কি নির্দেশ করে? এটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার নির্দেশ করে। এটা কিন্তু আমাদের আর্টিকেল কত 27-এ বলা আছে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠা কেন জরুরি? আবিধানিক অর্থে শিকল, জিঞ্জির, নীতি, নিয়ম বা বিন্যাস বলতে কাকে বলা হয়? শৃঙ্খলাকে। শৃঙ্খল মানে কি? শিকল, তাই না? আচ্ছা, জনশৃঙ্খলা বিষয়ে বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? 37 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। ঠিক আছে, সুশাসন প্রতিষ্ঠায় আইন এবং শৃঙ্খলার কি স্থিতিশীলতা ভয়াবহ বলে গুরুত্বপূর্ণ। ধর্মীয় গোড়ামির ফলে সমাজে কি সৃষ্টি হয়? সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আফ্রিকার কোন দেশে সামাজিক শৃঙ্খলা ও সুশাসন বিরাজমান? যত সূচক, আফ্রিকা সূচকে দেখা গেছে উগান্ডাতে তুলনামূলকভাবে ওই 4টা দেশের মধ্যে বেশি ছিল, যখন এই প্রশ্নটা এসছে আর কি। হ্যাঁ, আচ্ছা, নাগরিক সচেতনতা নিয়ে আমরা কিছু প্রশ্ন পড়ি। মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে কোন জিনিসগুলা চলে আসে? চলে আসে মানুষের আইনগত যে কর্তব্যগুলো আছে, সে আইনগত কর্তব্য। আইনগত কর্তব্য বলতে আমরা কি বুঝি? আইন মেনে চলাটাই হচ্ছে কি আইনগত কর্তব্য। একজন নাগরিকের দেশপ্রেম জাগ্রত হয় কখন? যখন একজন নাগরিক তার রাষ্ট্রের প্রতি, সে যে রাষ্ট্রের অধিবাসী, সে যখন রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে, তখনই কিন্তু একজন নাগরিকের সেই রাষ্ট্রের প্রতি কি দেখি আমরা? দেশপ্রেমটা জাগ্রত হতে দেখি। রাষ্ট্রের নিকট নাগরিকের যেমন অধিকার রয়েছে, তেমন রাষ্ট্রের প্রতিও নাগরিকের কি রয়েছে? কর্তব্য রয়েছে। রাষ্ট্রের প্রতিও নাগরিকের কর্তব্য রয়েছে। নাগরিকের কর্তব্য হচ্ছে 2 প্রকার। নাগরিকের কর্তব্য হচ্ছে 2 প্রকার। এরপর দেখি মৌলিক অধিকার নিয়ে আমরা বলি। বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার নিয়ে কথা বলা হয়েছে? সংবিধানের ভাগ আমরা জানি 3য় ভাগে মৌলিক অধিকার নিয়ে কথা বলা হয়েছে। জাতিসংঘ সনদে কতটি গুরুত্বপূর্ণ মানবাধিকারের ঘোষণা দেওয়া হয়েছে? 28টি মানবাধিকারের ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্ব মানবাধিকার দিবস খুবই গুরুত্বপূর্ণ, 10ই ডিসেম্বর, ডিসেম্বর 10। এটা হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। বিশ্বের ইতিহাসে প্রথম মানবাধিকার সনদ দ্য ম্যাগনা কার্টা, যেটা ম্যাগনা কার্টা, এটা কিন্তু আমরা ইংলিশ লিটারেচার ক্লাস যারা করেছেন দেখবেন ওখানে ম্যাগনা কার্টা নিয়ে কথা বলেছিলাম। ঠিক আছে, এবং কি ম্যাগনা কার্টাকে বলা হতো মুক্তির সনদ, এবং বাঙালির মুক্তির সনদ বলা হতো কি? 6 দফাকে বলা হতো বাঙালির কি? ম্যাগনা কার্টা, তাই না? বাঙালির মুক্তির সনদ। মৌলিক অধিকারের উৎস কি? মৌলিক অধিকারের উৎস হচ্ছে রাষ্ট্রের সংবিধান। সংবিধানের মাধ্যমে একটা রাষ্ট্র তার নাগরিকদের মৌলিক অধিকারকে কি করে? সংরক্ষণ করে। এখন দেখেন আইনের শাসন প্রতিষ্ঠা, সুশাসনের প্রত্যেকটা উপাদানকে আমরা আলাদা আলাদা নিয়ে নিয়ে পড়তেছি, তাই না? তাহলে আইনের শাসন প্রতিষ্ঠার মানে ম্যাগনিটিউডটা কেন গুরুত্বপূর্ণ? এটা কেন গুরুত্বপূর্ণ? যেখানে আইন নেই সেখানে কোনো স্বাধীনতা থাকতে পারে না। এই উক্তিটা কে করেছে? থমাস হবসের উক্তি হচ্ছে এটা। যেখানে আইন নেই সেখানে কি থাকতে পারে না? সেখানে কখনোই স্বাধীনতা থাকতে পারে না। স্বাধীনতার অন্যতম রক্ষা কবচটা কি? অন্যতম রক্ষা কবচ হচ্ছে অবশ্যই হচ্ছে কি? গণতন্ত্র বা আইনের শাসন। ঠিক আছে, আইনের শাসনের মধ্যে কি পড়ে না? কোনটি আইনের শাসনের মধ্যে পড়ে না? অবশ্যই তাহলে অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেয়া,
আপনি একজনকে একটা অভিযুক্ত করেছেন, তাকে তো ভাই আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, তার বক্তব্য আপনাকে শুনতে হবে, সে কি তার কি বলার আছে, সেটা যদি আপনি না দেন তাহলে তো আইনের শাসন নাই, আপনি এক পাখি, তাহলে তো আপনি স্বেচ্ছাচারীভাবে বিচার করে ফেললেন, সেটা করা যাবে না। যে রাষ্ট্রের মানুষের নৈতিক মান সুউচ্চ, সে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করা তত বেশি সহজ। আইন হচ্ছে সার্বভৌম আদেশ, এই উক্তিটাও থমাস হবসের। থমাস হবসকে নিয়ে প্রশ্ন বিগত বছরে এসেছে, সামনেও চলে আসতে পারে। স্বাধীন এবং নিরপেক্ষ বিচার এবং ব্যবস্থা এবং গণমাধ্যমকে যেহেতু আমরা বলি কি ফোর্থ স্টেট অফ দ্য কান্ট্রি, তাই না, স্বাধীন গণমাধ্যম এই জন্য খুব জরুরি। নিরপেক্ষ শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি, যদি উপস্থিত না থাকে, এটা কিসের অন্তরায়? এটা হচ্ছে সুশাসনের অন্তরায়। সুশাসন প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব না যদি আমার নিরপেক্ষ এবং শক্তিশালী গণমাধ্যম যদি অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে আমরা এটা সম্পন্ন করতে পারবো না। বিচার সিংহের মতো শক্তিশালী, ন্যায়পরায়ণ বটে, কিন্তু তিনি ছিলেন রাজার সিংহাসন বহনকারী সিংহ। এই উক্তিটা করেছিলেন মিস্টার ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন কিন্তু একজন এসএস ছিলেন, তাকে নিয়ে আমরা ইংলিশ লিটারেচারের মধ্যে পড়াশোনা করেছি, একজন বিখ্যাত দার্শনিকও ছিলেন উনি। হেবিয়াস কর্পাস, এটা হচ্ছে বিচার বিভাগের সাথে সম্পর্কিত একটা টার্ম। হেবিয়াস কর্পাস এই টার্মটা হচ্ছে বিচার বিভাগের সাথে সম্পর্কিত। আপনাদের মধ্যে যারা ল স্টুডেন্ট আছেন তারা অবশ্যই এটা পড়েছেন বিস্তারিতভাবে। এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে বিচারকর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তিগণ এবং ম্যাজিস্ট্রেটগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন। এটা বাংলাদেশ সংবিধানের 116 ক-তে বলা হয়েছে। এটা শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয় 1 নভেম্বর 2007 সালে মাজদার হোসেন মামলার ফলে। যে মামলার প্রেক্ষিতে শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়, মাজদার হোসেনের মামলা থেকে ফলে 1 নভেম্বর 2007 বিচার ব্যবস্থাকে কি করা হয়, স্বাধীন করে দেওয়া হয়, শাসন বিভাগ থেকে আলাদা করে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির সংখ্যা হচ্ছে 11 জন। বাংলাদেশের বিচার বিভাগে মূলত দুইটা শ্রেণী আছে, হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ। এটি হচ্ছে সেই দুইটা বিভাগ। হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের সমন্বয়ে গঠিত আমাদের সুপ্রিম কোর্ট। এগুলো কিন্তু জিকে এর একদম কি বেসিক কোয়েশ্চেন্স, এগুলো কিন্তু আমাদের সুশাসন বা আইনের শাসনের সাথে সংশ্লিষ্ট বলে আমরা এই পার্টিগুলো আলোচনা করছি। আমলাতন্ত্রের জবাবদিহিতা এবং সুশাসনের কথা যদি আমরা চিন্তা করি, দেখেন তাহলে কি আছে, রেড টেপিজম কাকে বলা হয়? লাল ফিতার দৌরাত্ম্য। লাল ফিতার দৌরাত্ম্য এই টার্মটা কিসের সাথে সংশ্লিষ্ট? আমলাতন্ত্রের সাথে সংশ্লিষ্ট। কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকেন না, আমলারা জনগণের নিকট দায়ী না, আমলারা হচ্ছেন কি করেন, তারা হচ্ছে দায়ী থাকতেছেন। তারা দেখেন অনুন্নত বিশ্বে আমলারা নিজেদেরকে কি মনে করেন? অনুন্নত বিশ্বে আমলারা নিজেদেরকে মনে করেন জনগণের প্রভু, তারা মনে করেন রাষ্ট্রের মালিক মূলত তারাই। অনুন্নত বিশ্বের কথা বলা হচ্ছে। আমলাতন্ত্রের প্রবর্তককে ম্যাক্স ওয়েবারকে বলা হয় আমলাতন্ত্রের প্রবর্তক। আমলাতন্ত্রের উপর বিশেষ গুরুত্ব প্রদান করে রচিত দ্য রুলিং ক্লাস খুব বিখ্যাত একটা বই আমলাতন্ত্রের উপর, বিখ্যাত। এটা হচ্ছে গাইটানো মস্কা, উনি হচ্ছে এই বইটা লিখেছেন। ঠিক আছে। মূল্যবোধ শিক্ষা সুশাসনের অভাবজনিত কিছু প্রভাব আছে। মূলত মূল্যবোধ না থাকলে অপসংস্কৃতি হয়, অপসংস্কৃতির বিস্তার ঘটে, মাদকাসক্তি দেখা যায়। কারণ ওই যে ন্যায় অন্যায় ঠিক বেঠিক বিচার করার সক্ষমতা বা বোধ শক্তি, বিবেচনার শক্তি মানুষ হারিয়ে ফেলে, এই জন্য তখন সে দেখা যায় মাদকাসক্ত হয়ে যায়। রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় রাজনৈতিক মূল্যবোধের অভাবে, অসাধুতা কপটতা দেখা দেয়, যৌতুক প্রথা, লোভ, অন্যান্য অপরাধ, বাল্যবিবাহ, ইফটিজিং, দুর্নীতি, নৈতিক অবক্ষয়, নারী ও শিশু নির্যাতন, এই সবই কিন্তু মূল্যবোধের অবক্ষয়জনিত কিন্তু আউটপুট কিন্তু এগুলা। ঠিক আছে। তাহলে এই যে দেখেন, আমরা যদি বলি অপসংস্কৃতি সামাজিক ও ধর্মীয় আদর্শ, মূল্যবোধ এবং নৈতিকতার পরিপন্থী, মানে বিপরীত ধর্মী জিনিসটা কি? অপসংস্কৃতি। মানুষের শিক্ষা দীক্ষা, আচার অনুষ্ঠান, রীতিনীতির মার্জিত রূপকেই আমরা বলি সংস্কৃতি। মার্জিত রূপটা হচ্ছে সংস্কৃতি, আর যেটা কি মার্জিত না, কুৎসিত রূপ, এটাই হচ্ছে অপসংস্কৃতি। শিক্ষা দীক্ষা বিচার বুদ্ধি দেখেন, যে বিকৃত রূপের বিকাশ, বিকৃত রূপটাই হচ্ছে অপসংস্কৃতি, যেটা আমি মুখে মুখে বলতেছি। বিকৃত রূপকে আমরা বলতেছি কি? অপসংস্কৃতি। বর্তমানে যুব সমাজ ধ্বংসের হাতিয়ার কি? অপসংস্কৃতি। অপসংস্কৃতি বলতে মূলত আমরা কি বুঝি? আমরা বুঝি পাশ্চাত্য সংস্কৃতিকে বুঝি, যেটা আমাদের মানে সামাজিক প্রথা, সামাজিক কাস্টম, রীতিনীতির সাথে কি অ্যালাইন্ড না, একত্রিত হয় না, এরা মানে পাশাপাশি হাঁটতে পারে না, সেগুলোকে আমরা বলি। সমাজ অস্থিতিশীল হয়ে পড়ে কিসের ফলে? নৈতিক অবক্ষয়ের ফলে সমাজ অস্থিতিশীল হয়ে পড়ে, যখন সমাজে নৈতিক অবক্ষয় দেখা দেয়। সুশাসন ও নৈতিক মূল্যবোধ কিসের অভাবে ঘটে? অবশ্যই নৈতিক অবক্ষয়ের কারণে ঘটে। নৈতিক অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়, মানে যেগুলো তখন এগুলো যখন থাকে না, ক্ষয়প্রাপ্ত হয়, ইরোড হতে থাকে। এথিক্স যখন মানুষের ইরোড হয়, তাই না, এটা হচ্ছে অবক্ষয়। ব্যক্তির নৈতিক মূল্যবোধ চর্চার কি অভাবে কি দেখা দেয়? অবশ্যই নৈতিক অবক্ষয় দেখা দিবে। আর হচ্ছে নৈতিক অবক্ষয়ের মূল কারণ কি? নৈতিক অবক্ষয়ের মূল কারণ মূল্যবোধ শিক্ষা এবং সুশাসন দুইটারই অভাব।
তার মানে অ্যান্সার হবে হচ্ছে আমাদের সেই ঘ নাম্বারটা, মূল্যবোধ শিক্ষা এবং হচ্ছে কি সুশাসন। নৈতিক অবক্ষয়ের সমাজে কোনটি ঘটবে? যে সমাজে নৈতিক অবক্ষয়, সেই সমাজের কি হবে? সমাজের কাঠামো ভেঙে পড়বে। সমাজ কাঠামো ভেঙে পড়বে, সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে, শৃঙ্খলার ভয়াবহ ঘাটতি দিবে। এখন ধর মাদকাসক্তি, মাদক নিয়ে যদি আমরা একটু পড়ি বাংলাদেশে, এগুলো জিকের সাথে রিলেট করে আমরা পড়াচ্ছি, কারণ দিন শেষে প্রশ্ন পাঠতে হয় আমাদের। বাংলাদেশে গাঁজা উৎপাদনের জন্য বিখ্যাত গোল্ডেন ভিলেজ বলা হয় কুষ্টিয়াকে। পূর্বে রাজশাহী বিভাগের কোন জেলায় ব্যাপক গাঁজা চাষ হতো, যা দেশের রাজস্বের ভালো উৎস ছিল? এটা ছিল নওগাঁতে। হ্যাঁ, এটা ছিল নওগাঁতে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন পাশ হয় 1990 সালে। আফিমজাত মাদক উৎপাদনের জন্য বিখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গেল, এটা বিসিএসে বেশ কয়েকবার আসছে, 3টা দেশ গোল্ডেন ট্রায়াঙ্গেল মানচিত্রে দেখবেন একটা ত্রিভুজ তৈরি হয়। এই 3টা দেশকে যদি আপনি পয়েন্ট আকারে দেন, দেখবেন একটা ত্রিভুজের মতো শেপ হয়। এই জন্য এদেরকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল। এই কোনটা? 3টা দেশ, মিয়ানমার, থাইল্যান্ড এবং লাওস। যারা অ্যাকশন মুভি দেখছেন সিলভেস্টার স্টেলনের বা হচ্ছে আর্নল্ড শোয়ার্জনিগারের, হ্যাঁ, কোনো কাহিনী নেই, স্টোরি নেই, আজ এরা গোলাগুলি হচ্ছে, হ্যাঁ, র্যান্ডম ফাইট হচ্ছে, মাদক নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, দেখবেন এই দেশগুলোকে তারা হাইলাইট করে মাদকের হিসেবে। এশিয়ান তারাই লাওসে, মিয়ানমারে, হ্যাঁ, এই সকল জায়গাগুলোতে কিন্তু তারা প্রায়শই চলে আসে, এমনটা দেখা যায়। হ্যাঁ, বিশ্ব অবৈধ মাদক হিসেবে সবচেয়ে বেশি পরিচিত ওপিয়াম। ওপিয়ামে আসলে যে আফিম যেটাকে বলি, কোন গাছের নির্যাস থেকে? পপি গাছ থেকে। হ্যাঁ, এইটারই বিভিন্ন রূপে বিভিন্ন জিনিস হয়। আপনার গাঁজা থেকে শুরু করে কোকেন পর্যন্ত মূল উৎস কিন্তু সেমই। হ্যাঁ, বাংলাদেশের হেরোইন থেকে। বাংলাদেশের জাতীয় শিশু নীতি অনুযায়ী শিশুর বয়স কত পর্যন্ত? 18 বছর বয়স পর্যন্ত শিশু। আমাদের জাতীয় নীতি অনুযায়ী একই জিনিস, আর জাতিসংঘ ঘোষিত শিশু অধিকার নিয়ম অনুযায়ীও কিন্তু এটা 18 বছর পর্যন্তই হচ্ছে শিশুর বয়স নির্ধারণ করা হয়। এজন্য 18 বছরের কম বয়সী কেউ যদি কোনো অপরাধী থাকে, তাকে সরাসরি বড় কোনো শাস্তি না দিয়ে তাকে কিন্তু শোধনাগারে পাঠানো হয়। ঠিক আছে, এটা আপনারা জেনে থাকবেন। নারী ও শিশু নির্যাতন আইন পাশ হয়েছে 1995 সালে। খুব ভয়াবহ গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। হ্যাঁ, 1995-তে। বাংলাদেশের শতকরা কত শতাংশ নারী সহিংসতার কারণে মারা যায়? 14। এটা আগের ডেটা, এই ডেটা ইরেলেভেন্ট, পরীক্ষায় যখন এসেছিল সেই প্রেক্ষিতে নেওয়া। নারী সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় হচ্ছে পরিবারে। এটা নারীর ক্ষমতায়ন, এই জন্যই কিন্তু সরকার উদ্দেশ্য নিয়ে করেছে। এরপর তাহলে আমরা দেখি সুশাসন এবং সরকারের বিভিন্ন অর্গান নিয়ে আরও কিছু কনসেপ্ট আমরা বিল্ড করে ফেলি। আমরা নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের বেসিক কনসেপ্ট সব পড়ে ফেলেছি, সব জায়গায় আমাদের দেখা হয়ে গিয়েছে। ঠিক আছে, এগুলো আমরা কেন দেখছি? প্রশ্নের আকারে স্টেটমেন্টগুলো দেখলে সেগুলো আমাদের অবজেক্টিভ ফরম্যাটে আমাদের ব্রেন এই ইনফরমেশনগুলোকে ডাইজেস্ট করতে পারে বেশি। গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, গণতন্ত্র সম্পর্কে এই বিখ্যাত উক্তিটি কার? অ্যাব্রাহাম লিঙ্কন। হ্যাঁ, যিনি কি আমেরিকার দাসপ্রথা বিলুপ্ত করেছিলেন যিনি। ওকে, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির মুখ্য কারণ কি? মুখ্য কারণ হচ্ছে অবনমিত রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়। ওকে, রাজনৈতিক সংস্কৃতি কাকে বলা হয়? রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে রাজনৈতিক মনোভাব এবং দৃষ্ট প্রতিকৃতি। আমাদের দেশে সংসদীয় গণতন্ত্রের কোন বিষয়টি মানে কি চরমভাবে বিপর্যস্ত? হ্যাঁ, রাজনৈতিক লেজুরে বৃত্তি কিন্তু আমরা দেখতে পাই, এজন্য এটাকে আমরা হাইলাইট করছি। বাংলাদেশ ও এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দেশগুলোকে সফট সোসাইটি বলেছেন কে? গুনার মির্ডাল নামক যিনি বিখ্যাত রাইটার আছেন, বিশ্লেষক আছেন, উনি বলেছেন যে কি এটা হচ্ছে, দেখেন, সফট সোসাইটি। আচ্ছা, দুর্নীতি বা করাপশনের কনসেপ্ট যদি আমরা বলি, কি না থাকলে মানুষ দুর্নীতি করে? শিক্ষা, জ্ঞান, বুদ্ধি, দেশপ্রেম। আসলে এখানে প্রত্যেকটাই কিন্তু কোরিলেটেড। বাট দুর্নীতি যখন ডিফাইন করা হয়, আমি সবসময় বলেছিলাম, সেই সক্রেটিস, অ্যারিস্টটলের সময় থেকে বলা হতো যে জ্ঞানী সে কখনো অপরাধ করতে পারে না। এটা ছিল তখনকার মূল উৎস। প্রাচীন গ্রিক আইনগুলো কিন্তু তৈরি করা হতো নৈতিকতার উপর ভিত্তি করে। এই জন্যই বলা হয় কি না থাকলে মানুষ দুর্নীতি করে? আসলে শিক্ষা। আসলে মূল কথাটা হওয়া উচিত ছিল প্রকৃত শিক্ষা। যে প্রকৃত শিক্ষায় শিক্ষিত সে কখনো দুর্নীতি করবে না। ঠিক আছে, দুর্নীতি সমাজ ব্যবস্থার কি একটা ব্যাধি, খুব গুরুত্বপূর্ণ জিনিস। দুর্নীতি সমাজ ব্যবস্থার একটা কি ব্যাধি বা একটা রোগ। কিভাবে রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থাপনার অবক্ষয় ঘটে? প্রশাসনের অবক্ষয় কিভাবে ঘটে? যদি দুর্নীতি থাকে যত বেশি। সরকারি বেসরকারি পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দুর্নীতি কেন বৃদ্ধি পায়? যখন সুশাসন থাকে না। সুশাসন না থাকার মানে কি? স্বচ্ছতা, জবাবদিহিতা না থাকা, মানে জবাবদিহিতার অভাবে। নির্বাচন কমিশনের জবাবদিহিতা নিশ্চিত করতে হয় কেন? যাতে করে কি করা যায়? নিরপেক্ষ নির্বাচন করা যায়। নিরপেক্ষ নির্বাচন না হলে তো জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যাবে না। জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা না গেলে সুশাসন নিশ্চিত করা যাবে না। আর সুশাসন নিশ্চিত করা না গেলে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা যাবে না। তো এই জন্য নিরপেক্ষ নির্বাচনের জন্য কিন্তু নির্বাচন কমিশনেরও জবাবদিহিতার প্রয়োজন আছে। এরপর ইফটিজিং আরেকটা ব্যাধি। ইফটিজিং মানে কি? কেন হয়? নারীরা সুশিক্ষার অভাবে এই নারীরা ইফটিজিং এর শিকার হয়। দেশে খোলামেলা এবং অমার্জিত সংস্কৃতির বিরূপ প্রভাব পরিলক্ষিত হয় কেন? স্যাটেলাইট টিভির প্রভাবে আমরা বলতে পারি। হ্যাঁ, স্যাটেলাইট টিভির প্রভাবে এই জিনিসগুলো দেখা যায়। কারা নিজেদের এবং সমাজের জন্য অমঙ্গলের বার্তা নিয়ে ভাবে? এটা হচ্ছে মাদকাসক্ত যুবক যারা, তারা এরা ভাবে।
ইফটিজিং বলতে কি বোঝায়? ইফটিজিং বলতে বোঝায় মেয়েদের উত্ত্যক্ত বিরক্ত করা, এটা হচ্ছে ইফটিজিং। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সামাজিক অসুস্থতা কোনটি? ইফটিজিং। সামাজিক ব্যাধিগুলোকে নৈতিকতা মূল্যবোধের ভিতরে আমরা ইনক্লুড করছি। যৌতুক প্রথা বাংলাদেশের জন্য ওয়ান্স আপন এ টাইম, এখন থাকলেও এখন হয়তো ওপেন সিক্রেট, হ্যাঁ, হলেও এত আওয়াজ দেখা যায় না, বাট একটা সময় এটা কিন্তু মানে এটার এখনও যে আমরা এটা মুক্ত হয়ে গেছি ব্যাপারটা এরকম না, কিন্তু তারপরও একটা সময় ছিল যখন এটা খুব মারাত্মক একটা ব্যাধি হিসেবে দেখা দিয়েছিল এবং সমাজে অনেক আনরেস্ট, এখন আসলে এটা বিদ্যমান, বিভিন্নভাবে বিভিন্ন নামে বিদ্যমান। বাংলাদেশে যৌতুক নিষিদ্ধ করার আইন পাশ হয়েছে 1980 সালে, খুব গুরুত্বপূর্ণ। যৌতুক গ্রহণ ও প্রদানের জন্য ন্যূনতম জেল কিন্তু 1 বছর, ন্যূনতম জেল হতে পারে 1 বছরের মিনিমাম। হ্যাঁ, যৌতুকের দাবিকে কেন্দ্র করে কোনো মহিলা বা শিশুকে সামান্য বা গুরুতর জখম, হত্যার চেষ্টা বা হত্যার জন্য কি যদি শাস্তির বিধান করে নারী ও শিশু নির্যাতন আইন করা হয়েছে 1990 সালে। যৌতুক নিষিদ্ধ আইন 1980 আর নারী ও শিশু নির্যাতন হচ্ছে 1990। তারা সংশোধিত আইন করা হয়েছে, নারী ও শিশু আইনের বিভিন্ন ধারাকে সংশোধন করা হয়েছে 2003 সালে, এবং সেখানে তারা সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে মৃত্যুদণ্ড। আগে মৃত্যুদণ্ড ছিল না। এরপর দেখেন বাল্য বিবাহ, এটা এক সময়ের ব্যাধি। জনসংখ্যা নিয়ন্ত্রণ, মেয়েদের বিয়ের বয়স 18 থেকে 20 বছর করলে বৃহত্তর উপকার কোনটি হবে? জনসংখ্যা নিয়ন্ত্রণ হবে, ঠিক আছে। ইউনিসেফের সংজ্ঞা অনুযায়ী শিশুর বয়স কত পর্যন্ত? 16 বছর পর্যন্ত, এটা ইউনিসেফ বলছে শিশু। বাংলাদেশের নারী জাতির অনুন্নত মানে কি স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ একটা মেজর রিজন হচ্ছে বাল্য বিবাহ। অল্প বয়সী বিবাহের কারণে তাদের স্বাস্থ্যের উপর অনেক মানে কি প্রবলেম দেখা দেয়, সমস্যা দেখা দেয়। বাংলার কোন পরিবারগুলোর মধ্যে বাল্য বিবাহ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত ছিল? যদি আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, এটা হিন্দু সমাজ, এটার প্রচলন অনেক বেশি ছিল বলে মনে করা হতো আর কি। হ্যাঁ, বর্তমানে বাংলাদেশের আইনের ছেলে মেয়ের বিবাহের সর্বনিম্ন বয়সটা হচ্ছে কত? আমাদের 21 এবং 18, এটা হচ্ছে সর্বনিম্ন বয়স আকারে, কিন্তু এটাকে ছেলেদের 21 এবং মেয়েদের 18, এটা হচ্ছে সর্বনিম্ন বয়স, বিবাহ উপযোগী হওয়ার সর্বনিম্ন বয়স। অন্যান্য আরও কিছু অপরাধ আছে, যেমন দেখেন সংঘবদ্ধ অপরাধ কোনগুলা, এগুলো আমরা যেগুলো আলাদা করে রেখেছি। বিভিন্ন টাইপের অপরাধ, জনশৃঙ্খলা বিষয়ক অপরাধ কোনগুলা, অর্থাৎ অপরাধের বিভিন্ন প্রকৃতি, এগুলো নিয়ে আমরা প্রশ্ন দিয়েছি, এগুলো মূলত আপনাদের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। সুশাসনের অভাব ঘটলে কি কি করতে পারে, এগুলাকে প্রত্যেক পূর্ববর্তী আমরা যে কন্টেন্টগুলো পড়েছি প্রত্যেকটা কন্টেন্টেই এই একটা জিনিসকে মিনিমাম 3 থেকে 4 বার মধ্যে কিন্তু আমরা ডিসক্রাইব করেছি। তারপর আলাদা আলাদাভাবে কেন দেওয়া, আলাদা আলাদাভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, যখন যে কন্টেন্ট পড়তেছি সেই কন্টেন্টের সাথে যা সম্পর্ক আছে সেটাকে আমরা টেনে এনেছি, এবং সেই টেনে আনার ক্ষেত্রে ওইটাকে আমরা আগে পড়েছি কি পড়ি নাই সেটাকে কিন্তু আমরা কোনোভাবে আমলে নেই। তো ওই জায়গাটা থেকে এটা খুব বেশি মাত্রায় কি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এই যে প্রশ্নগুলোকে রেখেছি কেন, আপনি এই যে সোফার যা যা পড়লেন এগুলোর আলোকে এই কনসেপ্টগুলোকে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে দিনে দিনে আবার এগুলো মেলাবেন। ইতোমধ্যে আমরা এগুলো নিয়ে অলরেডি কথাবার্তা বলে ফেলেছি। তো সামগ্রিকভাবে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন অংশের মধ্যে 10 নাম্বার থাকলেও এই 10 নাম্বার কিন্তু ভয়াবহ লেভেলে গুরুত্বপূর্ণ, কারণ প্রিলিতে কোয়ালিফাই করার জন্য পার মার্ক যে মার্কটা মোটামুটি সেফ মার্ক সেটা হচ্ছে অ্যারাউন্ড 120 বা 120 প্লাস, 120 প্লাস মার্ক যখন আপনাকে পেতে হয়, তার মানে আপনাকে প্রিলি কোয়ালিফাই করতে হলে প্রত্যেকটা সেগমেন্টে 60% অ্যাবাভ মার্কস পেতে হবে। তাহলে নৈতিকতা মূল্যবোধ যদি আমি 7 বা 8 পাই, তাহলে আমি নাম্বার পাচ্ছি 70 বা 80%, ঠিক আছে। এবং সেটার জন্য আমরা এই 4টা লেকচারে এই 7টা 8টা যে সেগমেন্ট, 6-7টা সেগমেন্ট যে হয়েছে, এখানে আমি যে কনসেপ্টগুলো আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, বিসিএস এর যে প্রশ্নগুলো আলোচনা করেছি অপশনগুলো সহ, যেগুলো আমি নিজে নিজে বারবার পড়েছি, হয়তো একটু মনোটোনাস মনে হতে পারে, এগুলো যারা প্রপারলি পড়বেন এবং একটা রেফারেন্স বই সুন্দর মতো দেখে গেলে ইনশাল্লাহ স্মার্ট প্রস্তুতিটা যদি আপনি নিয়ে ফেলতে পারেন, তাহলে 7-8 নাম্বার পাওয়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। কিন্তু এই অংশে একদম না পড়ে কিন্তু দাগাতে গেলে অনেক কিছু কিন্তু ভুল হবে। তো সামগ্রিকভাবে 10 নম্বরের এই অংশটায় ইনশাল্লাহ আপনারা ভালো একটা মার্কস ক্যারি করবেন, সেই শুভকামনা জানিয়ে আমরা এই সেগমেন্টের আমাদের ক্লাসগুলো এখানে আমরা শেষ করছি। হোপফুলি দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো একটি লেকচারে, কোনো একটি ক্লাসে, কোনো টপিকে। হ্যাঁ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিসিএস জার্নিতে আপনি সফলকাম হন, সেই কামনায় আমি শেখ শাহির আহমেদ আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।